কল্পনা করুন, আপনার চারপাশে রয়েছে অসংখ্য মানুষ, কিন্তু তারপরেও আপনি একা। সবাই চুপচাপ দাঁড়িয়ে রয়েছে যখন আপনাকে হত্যা করা হচ্ছে, আর কয়েক মাস পর সেই নীরবতার দাম দিতে হয় সবাইকে এক স্নাইপারের হাতে। তাহলে চলুন শুরু করা যাক দুর্দান্ত এক মুভি, টাওয়ার ব্লক। মুভিটি শুরু হয় লন্ডনে, আর এখানে জানা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যারা বাস্তুহীন ছিল, মানে যাদের থাকার কোনো জায়গা ছিল না, তাদের জন্য এখানে বড় বড় অনেক টাওয়ার তৈরি করা হয়েছে। কিন্তু সময়ের সাথে সাথে সরকার এটার তেমন কোনো যত্ন নেয়নি, যার ফলে এগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে এবং এর মধ্যে শুরু হয়েছে বিভিন্ন গ্যাংয়ের আড্ডাখানা। তারা এখানে যাবতীয় সকল রকমের অবৈধ কাজ করত। এখানে জুয়া থেকে শুরু করে মাদকের রমরমা ব্যবসা চলত, যার ফলে সরকার এক পর্যায়ে বাধ্য হয়ে বেশ কিছু টাওয়ার ভেঙে ফেলে। কিন্তু তারপরেও এমন আরও অনেকগুলো টাওয়ার ছিল, যার মধ্যে একটি টাওয়ার 31, এর আরেকটি নাম রয়েছে, সেটি হচ্ছে সেন্ট্রি হাউস। এটাও খুবই দ্রুত ধ্বংস করে ফেলার কথা ছিল। শুধুমাত্র অপেক্ষা করা হচ্ছিল এই টাওয়ারের মানুষেরা কখন এখান থেকে চলে যাবে। অনেকে চলে গিয়েছিল, কিন্তু যাদের কোনো উপায় ছিল না তারা বিভিন্নভাবে ঘুষ দিয়ে এখনো এখানে রয়ে গিয়েছিল। যাই হোক, এরই মধ্যে আমরা এক রাতে নিক নামের একটি ছেলেকে দেখতে পাই, যাকে দুইজন গুন্ডা তাড়া করেছিল। সে তাদের হাত থেকে বাঁচার জন্য কোনো ক্রমে পালাচ্ছিল এবং সেই সেন্ট্রি হাউস মানে টাওয়ার 31-এ ঢুকে পড়ে। এখানে লিফট কাজ করছিল না, তাই সে সিঁড়ি বেয়ে পালানোর চেষ্টা করে। শেষ ফ্লোরে উঠে সে সকল ফ্ল্যাটে নক করতে থাকে যাতে কেউ তাকে সাহায্য করে। তবে কেউ তো সাহায্য করেই না, বরঞ্চ দরজা লক করে দেয়। কেউ কেউ আবার বাড়তি নিরাপত্তার জন্য তালাও লাগিয়ে দেয়। শেষ পর্যন্ত গুন্ডারা তার কাছে পৌঁছে যায় এবং তাকে মারধর করতে থাকে। তবে এই ফ্ল্যাটে ভিকি নামের একটি মেয়ে ছিল, যে ছিল সবার থেকে আলাদা। সে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে এবং সাহায্যের জন্য জানায়। কিন্তু সে বুঝতে পারে পুলিশ এখানে দ্রুত আসতে পারবে না, তাই সে এখন নিজেই গিয়ে সেই নিক নামের ছেলেটিকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু গুন্ডারা যেহেতু ছিল শক্তিশালী, তাই তারা এখন ভিকির উপরেও আক্রমণ করে এবং ভিকি এক পর্যায়ে সেন্সলেস হয়ে যায়। তবে সে সেন্সলেস হয়ে যাওয়ার আগে দেখতে পায় সেই গুন্ডারা নিক নামের সেই ছেলেটিকে ধরে নিয়ে যাচ্ছে। পরদিন সকালে পুলিশ সেখানে পৌঁছে যায় এবং বিল্ডিংয়ের ভেতরে নিকের মৃতদেহ খুঁজে পায়। এই গোয়েন্দা পুলিশরা এখন নিক সম্পর্কে তদন্ত শুরু করে এবং তদন্তের জন্য ভিকির রুমেও নক করে। পুলিশ চাইছিল ভিকি যেন সেই গুন্ডাদের ব্যাপারে কিছু বলে, যাতে খুনিদের ধরা সম্ভব হয়। কিন্তু ভিকি বলে, আমি তাদের ব্যাপারে কিছুই জানি না। গোয়েন্দা তাকে বলে, তুমি আহত, এর মানে তুমি নিশ্চয়ই তাকে বাঁচানোর জন্য লড়াই করেছিলে। যদি তুমি পুলিশের সঙ্গে সহযোগিতা করো তবে ভালো হবে। কিন্তু ভিকি গোয়েন্দাদেরকে বলে, আপনি ভুল বুঝছেন, আমি পড়ে গিয়ে এই ব্যথা পেয়েছি, আমি নিক সম্পর্কে কিচ্ছু জানি না। এখন গোয়েন্দারা রেগে যায়, কারণ ওই বিল্ডিংয়ের কেউই ওই গুন্ডাদের ব্যাপারে মুখ খুলছিল না। সে ভিকিকে আরও বলে যে, তুমি যদি সাক্ষী দাও তাহলে আমরা তোমার নিরাপত্তা দেব, তোমার কোনো বিপদ হবে না। কিন্তু এটা শোনার পরেও ভিকি তার মুখের উপরে দরজা বন্ধ করে দেয় এবং এরই মধ্য দিয়ে 3 মাস কেটে যায়। দেখা যায় একটি গ্যাংস্টার মানুষের কাছ থেকে এখানে থাকার জন্য ট্যাক্স সংগ্রহ করছে, মানে এক কথায় চাঁদা। সে ভিকির বাড়িতেও নক করে, কিন্তু ভিকি তাকে কোনো গুরুত্ব দেয় না, কারণ সে খুবই নির্ভীক প্রকৃতির ছিল। দেখা যায় এখানে একটি দম্পতি নিজেদের সুরক্ষার জন্য তাকে চাঁদা দিচ্ছে। এখন আমরা বুঝতে পারি এই বিল্ডিংয়ের বাসিন্দাদের কি অবস্থা। এখানে একটি ছেলেকে দেখা যায় যে সবসময় ড্রিঙ্ক করত। আরেক প্রতিবেশীকে দেখা যায় যে সবসময় নিজের বাচ্চাদেরকে ভিকির অ্যাপার্টমেন্টে রেখে পার্টি করতে যেত। ভিকি তাকে বোঝানোর চেষ্টা করে যে এগুলো করা উচিত না, নিজের বাচ্চাদের প্রতি কিছুটা যত্নবান হওয়া উচিত। তবে এসব শোনার পরে সে ভিকির উপরেই প্রচণ্ড রেগে যায়। অ্যাকচুয়ালি এই বিল্ডিংয়ে যারা থাকতো তারা প্রত্যেকেই অদ্ভুত এবং স্বার্থপর টাইপের মানুষ ছিল। বিল্ডিং ভাঙার নোটিশ পাওয়ার পরও তারা এই বিল্ডিং ছাড়তে চাইছিল না, উল্টো তারা পুলিশ ও কর্তৃপক্ষ থেকে বাঁচার জন্য গুন্ডাদেরকে চাঁদা দিত। যাই হোক, পরের দিন সকালে দেখা যায় এই বিল্ডিংয়ের ইন্টারনেট সংযোগ কেটে দেয়া হয়েছে, ফোন লাইনও কেটে দেয়া হয়েছে এবং লিফটও কাজ করছে না। তবে তারা এটিকে খুব একটা গুরুত্ব দেয় না। আর এরই মধ্যে দেখা যায় ভিকির বাসায় তার ফ্রেন্ড এসেছে। তারা একসঙ্গে নাস্তা করতে থাকে, আর হঠাৎ করে জানালার বাইরে থেকে একটি গুলি আসে এবং ভিকির ফ্রেন্ডের মাথা উড়িয়ে দেয়। ভিকির মুখও রক্তে ভিজে যায়, আর দেখা যায় যে গুলিটি করেছে সে ছিল পাশের বিল্ডিংয়ে। সে আরও একটি গুলি চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। ভিকির পাশের অ্যাপার্টমেন্টে দেখা যায় আরও একজন ছেলে গুলি খেয়ে পড়ে গিয়েছে এবং তার স্ত্রী ও ছেলে এটা দেখে একদম বিহ্বল হয়ে গিয়েছে। এই স্নাইপার উপরের ফ্লোরের সব অ্যাপার্টমেন্টে একের পর এক গুলি চালাতে থাকে, একের পর এক মানুষ মারা যেতে থাকে এবং যখন তারা বুঝতে পারে তখন তারা নিজেদেরকে বাঁচানোর জন্য নিচে নামতে থাকে অথবা করিডোরে লুকিয়ে পড়ে।
আর এখন সব মানুষ অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ে। এখন আর মাত্র কয়েকটি মানুষ বেঁচে ছিল, এর মধ্যে ছিল ভিকি। ভিকি সবাইকে বলে আমাদের লিফটে করে বের হয়ে যাওয়া উচিত, কিন্তু তখনই তারা দেখতে পায় লিফটও কাজ করছে না। এদিকে এক ছেলে তার আহত বাবাকে কোনো ক্রমে বের করে নিয়ে আসে। সে প্রচণ্ড আহত হয়েছিল। সে অনুরোধ করে তার বাবাকে কোনো রকমে বাঁচানোর জন্য। আর তখন তার মা বলে এরা কখনোই আমাদেরকে সাহায্য করবে না, কারণ আমরাও কখনো তাদেরকে সাহায্য করিনি। এরই মধ্যে এক বৃদ্ধ মহিলা এগুলো দেখে কষ্ট পায় এবং সেই ব্যক্তিকে সাহায্য করার চেষ্টা করে। যেহেতু তাদের কাছে মেডিসিন ছিল না, তাই সে কাপড় এবং ওয়াইনের বোতল চায়, যাতে ওয়াইন দিয়ে সেই জায়গাটা অন্তত ক্লিন করে দেয়া যায়। আর এরই মধ্যে আমরা সেই প্রতিবেশী মেয়েকে দেখতে পাই যে সবসময় বাচ্চাদেরকে একা রেখে পার্টিতে যেত। সে কান্না করতে থাকে, কারণ তার 2 সন্তানকে তার সামনেই মেরে ফেলা হয়েছে। আরেক আহত নারীও নিজের অ্যাপার্টমেন্ট থেকে হামাগুড়ি দিয়ে কোনো ক্রমে বের হয়ে আসে। সেই বৃদ্ধা মহিলা যে আগে গুলিবিদ্ধ মানুষকে ফার্স্ট এইড দিয়েছিল, এবার যখন মেয়েটির কাছে পৌঁছায় দেখতে পায় সে ইতিমধ্যে মারা গিয়েছে। আর সেই মেয়েটির হাজবেন্ড তখন তার রুমে গুরুতর আহত অবস্থায় পড়েছিল। এজন্য ভিকি এবং ড্যানিয়াল নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মাটিতে হামাগুড়ি দিয়ে তার কাছে পৌঁছায় এবং কোনো ক্রমে তাকে টানতে টানতে করিডোরে নিয়ে আসে। আর সে তার ওয়াইফের মৃতদেহ দেখে ভেঙে পড়ে। ভিকি খেয়াল করে যে কার্টিস যে তার পাশের অ্যাপার্টমেন্টে থাকতো সে এখনো বের হয়নি। তাকে বাঁচানোর জন্য তারা তার অ্যাপার্টমেন্টের দরজায় নক করে, যা খোলা ছিল। ভয়ে তারা ভেতরে ঢুকে গিয়ে দেখে কার্টিস ঘুমাচ্ছে। ভিকি তাকে জাগাতে চাইলে কার্টিস ভাবে যে শত্রুরা তাকে আক্রমণ করতে এসেছে, কিন্তু ভিকি তাকে বোঝায় যে আমরা তোমাকে বাঁচাতে এখানে এসেছি। অ্যাকচুয়ালি সে মদ খেয়ে গভীর ঘুমের মধ্যে ছিল। সে এতক্ষণে টেরি পায়নি যে বাইরে স্নাইপারের গুলি চলছে। তারা সবকিছু কার্টিসকে বলে, কিন্তু কার্টিস তা বিশ্বাসই করে না। তখন ভিকি বলে তোমার যদি বিশ্বাস না হয় তুমি পর্দা সরিয়ে দেখো, কিন্তু তার আগে আমরা বাইরে চলে যাচ্ছি। আর কার্টিস এখানে তাই করে। সে পর্দা সরিয়ে চেক করার চেষ্টা করে, আর পর্দা সরানো মাত্র একটি গুলি এসে তার বালিশ এফোর করে দেয়। এতে কার্টিস বুঝতে পারে ভিকি আর পল যা বলেছিল তা সত্য। এজন্য সেও এখন কোনো রকমে বাইরের করিডোরে চলে আসে। এখন করিডোরে বসে সবাই ভাবছিল এই স্নাইপার কে, তারা আমাদেরকে কেন মারছে, আমরা কি করেছি? এটি কি সরকারের কোনো চাল যে বিল্ডিং খালি করাতে চাইছে? ভিকি বলে না, এটা কোনো সাধারণ ডেভেলপার বা সরকারের কাজ না। গুলি ছোড়া হচ্ছে অন্য একটি বিল্ডিং থেকে। স্নাইপারের কাছে রয়েছে অত্যন্ত উন্নত মানের গান। এমন গান সবসময় সামরিক বাহিনী এবং এজেন্টদের কাছে থাকে। ভিকি বলে লিফট বন্ধ করে দেওয়া আর ইন্টারনেট মোবাইল সংযোগ কেটে দেওয়া হয়েছে, তার মানে যারা এগুলো করছে তাদের অনেক উচ্চ পর্যায়ে হাত রয়েছে এবং তারা পুরোপুরি পরিকল্পনা করেই এখানে এসেছে। এখন তারা ডিসাইড করে তারা ইমার্জেন্সি সিঁড়ি ব্যবহার করে বিল্ডিং থেকে বের হবে, কিন্তু তারা দেখতে পায় সেই সিঁড়িগুলো একদম বাইরে এবং স্নাইপারের হাতের নাগালে, অর্থাৎ সেখান থেকে বের হওয়া আর আত্মহত্যা করা একই ব্যাপার। তখন এক বৃদ্ধ লোক আইডিয়া দেয় যে আমাদের এখানেই অপেক্ষা করা উচিত, যতক্ষণ না স্নাইপার নিচ থেকে চলে যায় বা পুলিশ স্নাইপারকে গ্রেপ্তার করে। কিন্তু যে মানুষটি গুলি খেয়েছে সে প্রচণ্ড কষ্ট পাচ্ছিল, তাকে বাঁচাতে হলে খুবই দ্রুত হসপিটালে নিতে হবে। ভিকি বলে যদি কোনোভাবে আমরা নিচতলায় পৌঁছাতে পারি তাহলে বিল্ডিংয়ের ব্যাকডোর দিয়ে বেরিয়ে পালাতে পারবো। তবে এরই মধ্যে আমরা দেখতে পাই কার্টিস সেখান থেকে পালানোর পক্ষে ছিল না। সে বলছিল আমি আমার রুমে গিয়ে ঘুমাবো। আর তখনই এক বৃদ্ধ দম্পতি তার সামনে চলে আসে আর কার্টিসকে বলে আমরা এত বছর যাবৎ তোমাকে টাকা দিয়েছি নিরাপত্তার জন্য, অতএব এখন তোমার দায়িত্ব আমাদের এখান থেকে নিরাপদে বের করা। তবে কার্টিস এসব কথা উপেক্ষা করে তার রুমে গিয়ে ঘুমানোর চেষ্টা করে। তবে তার আগেই সেই বৃদ্ধ লোকটি কার্টিসকে 2 ঘুষি লাগিয়ে দেয়। এর ফলে কার্টিস এমনভাবে পড়ে যায় যে সে আর উঠতে পারে না। আর তখনই আমরা জানতে পারি এই বৃদ্ধ লোকটি একটি এক্স মিলিটারি সৈনিক। ভিকিও কার্টিসের উপর নিজের রাগ ঝাড়ে। যাই হোক, এখন সবাই সিদ্ধান্ত নেয় যে কোনোভাবে তারা লিফট খুলবে। ড্যানিয়াল গিয়ে তার বাবার টুলবক্স নিয়ে আসে এবং সবাই মিলে খুব বুদ্ধি করে এবং চেষ্টা করে সেই লিফটটি খোলার চেষ্টা করে। তবে লিফট খোলার সময় যেই ছেলেটি লিফটের সামনে ছিল হঠাৎ লিফটের ভেতর থেকে তার বুকে গুলি লাগে এবং সেই ছেলেটি সঙ্গে সঙ্গে পড়ে মারা যায়। আর দেখা যায় লিফটের ভেতরে একটি গান এবং একটি সেন্সর লাগানো ছিল। কেউ যদি সামনে আসে তাহলে অটোমেটিকভাবে সেই গানটি তাকে গুলি করত। মানে যারা এখানে আক্রমণ করেছে তারা 8 ঘাট বেঁধেই নেমেছে যে কোনোভাবে যাতে এই বিল্ডিংয়ের একজনও পালাতে না পারে। এখন আর তাদের হাতে লিফট দিয়ে নামার মতো উপায় ছিল না। তখন তারা সিদ্ধান্ত নেয় লিফটের নিচে যেই চেম্বার সেই খালি চেম্বারের সিঁড়ি দিয়ে তারা নিচে নেমে যাবে। তারা ঠিক তাই করে। তারা সিঁড়ি দিয়ে নামতে থাকে এবং এক পর্যায়ে নিচে নেমে আসে।
তারা সেই ভারী দরজা দেখতে পায়, কিন্তু সেই দরজায় তালা লাগানো ছিল এবং তালাও সিল করা ছিল। এখন তারা সিদ্ধান্ত নেয় যেহেতু তারা তালা খুলতে পারছে না, তাই তারা এই গেটের লিভারগুলোই খুলে ফেলবে। তারা অনেক চেষ্টা করে লিভার খুলে ফেলে এবং দরজাটিকে ধাক্কা দিয়ে সামান্য পিছিয়ে দেয়। আর তখনই তারা দেখতে পায় তাদের দরজার সামনে বিরাট বড় এবং ভারী একটি কন্টেইনার রাখা রয়েছে, যাতে কেউ এখান থেকে বের হতে না পারে। তারা অনেক ধাক্কা দেওয়ার চেষ্টা করে, কিন্তু এই কন্টেইনার ছিল অনেক ভারী, এটা এক চুল নড়ানো তাদের পক্ষে সম্ভব না। এখন আর কারো মাথা কাজ করছিল না। তারা ভিকিকে বলে, তোমার যেহেতু অনেক বুদ্ধি, তুমি কিছু একটা উপায় করে দাও। ভিকি তখন বলে, এখন তো আর একটি মাত্রই উপায় রয়েছে, সেটি হচ্ছে বিল্ডিংয়ের ছাদে উঠে পেছন সাইডে দড়ি ফেলে সেই দড়ি ধরে নেমে যাওয়া। তবে এটি অত্যন্ত বিপজ্জনক, কারণ এত উপর থেকে পড়ে গেলে মৃত্যু নিশ্চিত। এক মহিলা বলে, আমরা আমাদের সকল জামা কাপড় একসঙ্গে বাঁধলেও এত বড় দড়ি বানাতে পারবো না। আর তখনই ভিকি বলে, আমরা দড়ি ধরে নামবো না, বরঞ্চ আগুন নেভানোর যেই হোস পাইপ হয়ে থাকে সেটি ধরে আমরা খুব সহজেই নামতে পারবো। কিন্তু তারপরেও এটিকে সরিয়ে রাখা হয়, কারণ সবার পক্ষে দড়ি ধরে এত বড় বিল্ডিং থেকে নামা সম্ভব না। যাই হোক, এরই মধ্যে তারা পাশে একটি কাগজ দেখতে পায়, আর সেই কাগজে 3টি ইমোজি প্রিন্ট করা ছিল। এই 3টি ইমোজির অর্থ, অন্যায়কারীদেরকে সতর্ক করো, ক্ষমতা থাকলে তাদেরকে থামানোর চেষ্টা করো। তবে শেষ চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছিল মৃত্যু। এগুলো সাধারণ ইমোজি হলেও এর একটি গভীর তাৎপর্য ছিল, অর্থাৎ এদেরকে বলা হয়েছিল তারা যাতে অন্যায় দেখলে থামানোর চেষ্টা করে, কিন্তু আজ পর্যন্ত তারা কোনো অন্যায় থামানোর চেষ্টা করেনি, যার ফলে এখন তাদের একমাত্র পথ হচ্ছে মৃত্যু। তখন তারা ভাবে 3 মাস আগে যেই ছেলেটি মারা গেল তার বন্ধুরা হয়তো এখন তাদের উপরে আক্রমণ করেছে, কারণ তখন তারা তাকে বাঁচানোর কোনো চেষ্টা করেছিল না, বরঞ্চ প্রত্যেকে দরজা বন্ধ করে দিয়েছিল। এমনকি ভিকি পর্যন্ত দরজা বন্ধ করে দিয়েছিল যখন ডিটেকটিভ তার কাছে সাহায্য চাইতে এসেছিল। যাই হোক, তারা সবাই আবার সেই সিঁড়ির মাধ্যমে উপরে উঠে আসে এবং এরই মধ্যে রাত হয়ে যায়। আর এখানে সেই মহিলা যে সবসময় ছেলেদেরকে রুমে আটকে পার্টিতে যেত, সে এখন বলে, যাই হোক না কেন আমি আমার রুমে গিয়ে আমার 2 ছেলেকে দেখতে যাব। সবাই তাকে আটকানোর চেষ্টা করে যে যেও না, গেলে স্নাইপার তোমাকে গুলি করে মেরে ফেলবে। তবে সে কোনো কথা শোনে না এবং দৌড়ে সেই রুমে চলে যায়। আর এখানে ঠিক তাই হয়, স্নাইপার তাকে গুলি করে মেরে ফেলে। এটি দেখে সবাই ভেঙে পড়ে এবং ভয় পেয়ে যায়। এখন যেই মহিলার একটি ছেলে ছিল সে বলে, এখন রাত হয়ে গিয়েছে, আমাদের উচিত বাইরে যেই ইমার্জেন্সি সিঁড়ি রয়েছে তা দিয়ে নিচে নেমে যাওয়া, কারণ এখন আর স্নাইপার আমাদেরকে দেখতে পারবে না। তবে তখনই ভিকি বলে, যেই ব্যক্তির কাছে এত উন্নত রাইফেল আছে তার কাছে নিশ্চয়ই নাইট ভিশন গগলসও আছে, তাই আমরা কোনোভাবেই এখান থেকে বের হতে পারবো না, কারণ অন্ধকার হলেও তারা আমাদেরকে ঠিকই দেখে ফেলবে। আর এরই মধ্যে কার্টিস খেয়াল করে স্নাইপার যেই ইমোজি নিচে রেখে গিয়েছিল সেই ইমোজি শুধুমাত্র লিফটে নয়, বরং আরও 2 জন ছেলের রুমের সামনে আঁকা ছিল। অর্থাৎ সেই 2 জনই হয়তোবা সেই কার্টিস নামের ছেলেটিকে মেরেছিল। কার্টিস এখন সেই 2 ছেলেকে এই ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু তারা বলে, আমরা এই ব্যাপারে কিছুই জানি না। তখন কার্টিস জোর করে সেই রুমে ঢুকে যায় এবং জিজ্ঞেস করে, তোমাদের কারো সঙ্গে কি কারো শত্রুতা রয়েছে যার ফলে তারা এখন আমাদের উপরে আক্রমণ করেছে? তখন তারা কিছুই বলে না। কার্টিস তখন তাদের একজনের আহত পায়ে পাড়া দেয় এবং জিজ্ঞেস করে, তোমরা কি করেছো সব স্বীকার করো। তখন সেই ছেলেটি স্বীকার করে যে হ্যাঁ, আমরাই নিককে মেরেছি, কারণ নিক আমাদের টাকা ফেরত দেয়নি। এটা জানতো না যে বাইরে দাঁড়িয়ে থাকা সবাই এই কথা শুনছিল। সবাই এখন বুঝে যায় আসলে এই 2 জনের জন্যই সবকিছু হয়েছে। তাই সবাই সিদ্ধান্ত নেয় যে এই 2 জনকে স্নাইপারের হাতে তুলে দেবে, এর ফলে হয়তো বাকি সবাই বেঁচে যাবে। কার্টিসও মনে করে এই 2 জনকে বিল্ডিংয়ের বাইরে নিয়ে যাওয়া উচিত, তারা নিজেদের অপরাধ স্বীকার করুক এবং স্নাইপারের সামনে যাক। কিন্তু যখন তারা কার্টিসের কথা শুনছিল না, কার্টিস তখন তাদের মারধর শুরু করে এবং মারতে মারতে একজনকে জোর করে সেই জানালার সামনে দাঁড়া করিয়ে দেয় এবং পর্দা সরিয়ে দেয়। আর সঙ্গে সঙ্গে স্নাইপার গুলি করে সেই ছেলেটির মাথা উড়িয়ে দেয়। আর একটি ছেলে সেখান থেকে হামাগুড়ি দিয়ে পালাতে চাইছিল, তবে কার্টিস তাকেও ধরে ফেলে এবং টানতে টানতে সেই জানালার সামনে নিয়ে আসে। স্নাইপার গুলি করে তাকেও মেরে ফেলে। কার্টিস যখন বাইরে বের হয় তখন ভিকি তাকে বকতে শুরু করে। সে বলে, তুমি এগুলো কি করলে? আমরা তো এখনো জানি না যে সে আসল অপরাধীকে মেরেছে কিনা, কারণ রাতের বেলায় স্নাইপার তো দেখতে পারেনি যে সে কাকে গুলি করছে। তখন বৃদ্ধ মহিলা বলে, আমার মনে হয় বিপদ শেষ হয়ে গিয়েছে, তাই সে এখন নিজের ছেলেকে নিয়ে বিল্ডিং থেকে নেমে যাওয়ার চেষ্টা করে। বাকিরা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে বিশ্বাস করে যে স্নাইপার আসলে থেমে গিয়েছে। ভিকি গিয়ে তার হাত ধরে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু মহিলা বলে, তুমি কখনো বুঝতে পারবে না যে প্রিয়জন হারানোর বেদনা কাকে বলে।
তুমি তো শুধু একজনকে বন্ধুকে হারিয়েছো, তুমি তো তার সাথে এক রাতও কাটাতে পারোনি, তুমি কিভাবে বুঝবে প্রিয়জন হারানোর বেদনা? তবে ভিকি এটি শুনে প্রচণ্ড রেগে যায় এবং তাকে এক চড় দেয়। সবাই বলে, যদি তুমি নিজের জীবনকে ঝুঁকিতে ফেলতে চাও তাহলে যাও, কিন্তু তোমার ছেলেকে রেখে যাও, সে তো কোনো দোষ করেনি। তবে সেই মহিলা এখন প্রথমে হাত বাড়িয়ে দেয়। যখন দেখে স্নাইপার কোনো ফায়ার করছে না, তখন সে মনে করে সবকিছু নিরাপদ। সে দ্রুত সিঁড়ি দিয়ে নামতে থাকে, তার সঙ্গে সঙ্গে তার ছেলেও নামতে থাকে। তারা শেষ পর্যন্ত নিচে নেমে যায় এবং নিচে নেমে গিয়ে ইন্টারকমের মাধ্যমে উপরের সবাইকে জানায় যে তারা নিরাপদে নেমে এসেছে। কিন্তু কয়েক পা আগানো মাত্র সেই মহিলাটিকে স্নাইপার গুলি করে মেরে ফেলে এবং সেই ছেলেটি নিজেকে বাঁচানোর জন্য একটি শিল্ড তুলে নেয় এবং সেটি দিয়ে নিজেকে রক্ষা করতে থাকে। তবে সেই স্নাইপার প্রথমে সেই ছেলেটির পায়ে গুলি করে এবং তারপরে তাকেও গুলি করে মেরে ফেলে। উপর থেকে বাকিরা এই দৃশ্য দেখতে পায় আর তারা শিউরে ওঠে। এখন তারা বুঝতে পারে তাদেরকে সেই ভয়ঙ্কর পদ্ধতিই ফলো করতে হবে, অর্থাৎ জীবনের ঝুঁকি নিয়ে দড়ি দিয়ে ঝুলে বিল্ডিংয়ের পেছন দিয়ে নামতে হবে। তবে প্রশ্ন আসে, সবার প্রথমে কে নামবে? আর এখানে পল প্রথমে নামার জন্য রাজি হয়ে যায়। সে বলে, আমার জীবনে কেউ নেই, তাই আমি মারা গেলে কারো কোনো কষ্ট হবে না। এটা শুনে ভিকি তাকে জড়িয়ে ধরে এবং এখন তারা তাদের প্ল্যান বাস্তবায়ন করতে লেগে যায়। সবাই মিলে ফায়ার হোসগুলো একসঙ্গে লাগানো শুরু করে। তবে তখনই দেখা যায় পল ভয়ে কাঁপছে। ভিকি তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কি শিওর তুমি এটি করতে পারবে? তখন পল বলে, অ্যাকচুয়ালি আমি ভয়ে কাঁপছি না, আমি মদ ছাড়া 1 মিনিটও থাকতে পারি না, সেখানে বিগত 12 ঘন্টা ধরে মদ না খেয়ে রয়েছি। তখন সেখানকারই একটি মেম্বার কেটিস মদ খুঁজতে শুরু করে এবং কয়েক বোতল মদ পেয়ে যায়। আর ড্রিঙ্ক করা মাত্র পল আবারও কিছুটা সুস্থ হয়ে যায়। এখন সবাই মিলে হাতুড়ির সাহায্যে ছাদের যেই দরজা সেটি ভাঙার চেষ্টা করে। আর এখানে সবার প্রথমে দরজা খোলে সেই মহিলা যে প্রথমে একজনের পায়ে ব্যান্ডেজ করেছিল, আর সঙ্গে সঙ্গে তার বুকে গুলি লাগে এবং সে তখনই মারা যায়। তার সামনে তার হাজব্যান্ড ছিল, তবুও তার কিছুই করার ছিল না। অ্যাকচুয়ালি এখানেও সেই লিফটের মতো গান সেট করে রাখা হয়েছিল। যাই হোক, তারপরেও তারা সবাই সাহস জোগাড় করে ছাদের উপরে চলে আসে এবং দড়ি শক্ত করে জায়গা মতো বেঁধে ফেলে। এরপরে তারা পলকে বিল্ডিং থেকে নিচে নামতে বলে। পলও নামতে শুরু করে। সবকিছু ঠিকঠাকই চলছিল, দড়িও বেশ শক্ত ছিল, পল নেমে আসছিল। সবাই ভাবছিল যে এবার তারা হয়তো বেঁচে যাবে, কিন্তু স্নাইপার আগেই টের পেয়ে গিয়েছিল যে সেদিক দিয়েও কেউ নামার চেষ্টা করতে পারে। স্নাইপার এখানেও থাকতে পারে, কারণ তা না হলে সে ছাদের দরজায় বন্দুক সেট করে রাখত না। আর সেই স্নাইপার এখন একের পর এক সেই হোস পাইপের উপরে গুলি করতে থাকে যাতে সেটি কেটে যায় এবং পল মারা যায়। তবে ভিকি এখানে উপরে উঠে লাফালাফি করতে থাকে যাতে কোনো ক্রমে সে স্নাইপারের দৃষ্টি তার দিকে নিতে পারে, কিন্তু এসবে কোনো কাজ হয় না। সেই স্নাইপার সেই হোস পাইপটিকে কেটে ফেলে আর পল এখানে উপর থেকে পড়ে মারা যায়। আর কার্টিস এখানে বেকিকে বাঁচানোর জন্য তাকে জোর করে নিচে নামিয়ে নিয়ে আসে। যাই হোক, বেকি এখন প্রচণ্ড রেগে যায় এবং সবাই বুঝতে পারে তাদের এখান থেকে বের হওয়ার আর কোনো উপায় নেই। বেকি এখানে ডিসিশন নেয় সে উপরের তলাটি আগুন দিয়ে জ্বালিয়ে দেবে, যার ফলে সাংবাদিকরা এটি দেখতে পারবে এবং এগুলো খবরে প্রচার করবে, যার ফলে পুলিশ থেকে শুরু করে ফায়ার ব্রিগেডের লোকেরা সেখানে আসবে এবং এক পর্যায়ে তাদেরকে উদ্ধার করবে। তবে সকলে এটিতে ভয়ও পেয়ে যায়, কারণ যদি কাজ না হয় তাহলে তাদেরকে আগুনে পুড়ে মরতে হতে পারে। তাই তারা ডিসিশন নেয় তারা এ কাজের আগে একটি ডিনার পার্টি করবে এবং তারপরে তাদের এই প্ল্যান বাস্তবায়ন করবে। আর প্ল্যান অনুযায়ী সবাই এখন লিফট শ্যাফট দিয়ে নিচে নামতে শুরু করে এবং উপরে থাকা কেটিস সব ফ্ল্যাটে মদ ছিটিয়ে দিতে থাকে। যখন তারা নিরাপদে নিচে নেমে আসে তখন কার্টিস মাইক্রোওয়েভে অনেক স্পুন ঢুকিয়ে রাখে। অ্যাকচুয়ালি এখানে চামচ রাখলে সেগুলো একসময় স্পার্ক করবে এবং আগুন ধরে যাবে। সে মাইক্রোওয়েভ অন করে দেয় এবং তারপর ফ্ল্যাটের সকল গ্যাসের চুলা অন করে দেয় এবং শেষে সেখানে খবরের কাগজও ছুড়ে দেয়। তবে প্রবলেম হলো, যখনই সে লিফটের শ্যাফট পর্যন্ত পৌঁছায় তখনই প্রথম বিস্ফোরণ ঘটে, যার ফলে সে এই ধাক্কায় উপর থেকে নিচে পড়ে যায়। এর ফলে সে মারাত্মকভাবে আহত হয় এবং তার পা ভেঙে যায়। দুজন মিলে নিজেদের কাপড় দিয়ে কার্টিসকে ফার্স্ট এইড দেয় এবং দেখানো হয় যে উপরের দিকে আগুন সব জায়গায় ছড়িয়ে পড়ছে, আর এই আগুন বাইরে থেকেও দেখা যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই বিল্ডিংয়ের মালিক তার সিকিউরিটি গার্ড নিয়ে সেখানে চলে আসে। আগুন দেখে যখন সে ফায়ার ব্রিগেড ডাকতে যায় দেখতে পায় তার ফোনে কোনো সিগন্যাল নেই। অ্যাকচুয়ালি অনেক আগেই এই এলাকার সিগন্যাল অফ করে দেয়া হয়েছিল। সে দ্রুত দৌড়ে বিল্ডিংয়ের দিকে যায় এবং সেখানে স্নাইপারের হাতে নিহত মানুষদের মৃতদেহ দেখতে পায়। অন্যদিকে স্নাইপার এসব ঘটনা দেখতে পারে এবং বুঝতে পারে যে তাকে যত দ্রুত সম্ভব কিছু একটা করতে হবে এবং তাকে এখন ভেতরে ঢুকে তাদেরকে মারতে হবে। তাই সে সেখানে চলে আসে। সে সেই মালিক পক্ষকে হুমকি দেয় এবং গুলি করে মেরে ফেলে। আর ভেতরে থাকা 3 জনও এই কথাগুলো শুনতে পারছিল।
তারা বুঝতে পারে বিপদ একদম তাদের সামনে চলে এসেছে। ভিকি এখন এখানে লিফটের শ্যাফটে লুকিয়ে পড়ে আর বৃদ্ধ ব্যক্তিকে কেটিসকে নিয়ে একটি ফ্ল্যাটে লুকাতে বলে। অন্যদিকে স্নাইপার বিল্ডিংয়ের ভেতরে এসেই প্রথমে একটি স্মোক গ্রেনেড ছুড়ে দেয় এবং নিজে একটি মাস্ক পরেছিল যাতে তার কোনো ক্ষতি না হয়। এরপর সে চারিপাশে খুঁজতে থাকে এবং ধীরে ধীরে আগাতে থাকে। অন্যদিকে ভিকি সুযোগ পেয়েই সেই বিল্ডিং থেকে বের হয়ে আসে এবং সেই গাড়ি থেকে একটি নেইল গান তুলে নেয়। তবে সে আবারও বিল্ডিংয়ের দিকে ফিরে আসতে চায় কারণ সে জানে সেই বিল্ডিংয়ের ভেতরে এখনও 2 জন রয়েছে, যার মধ্যে কেটিস আহত। অন্যদিকে আমরা দেখতে পাই সেই স্নাইপার সেই 2 জনকে অলরেডি খুঁজে পেয়েছে। তবে তারই মধ্যে ভিকি সেখানে চলে আসে এবং নেইল গান দিয়ে তার উপরে আক্রমণ চালায়। হঠাৎ আক্রমণে সেও ঘাবড়ে যায়, তবে একটি গুলি করে বসে। সেটি লাগে ভিকির কাঁধে, তবে সেই স্নাইপারও এখানে মারাত্মকভাবে আহত ছিল, তাই সে এখন পড়ে যায়। ভিকিও এই সুযোগে তার বন্দুক তুলে নেয় এবং সেটি দিয়ে তার দিকেই তাক করে। এখন বৃদ্ধ লোক সেই স্নাইপারের মাস্ক খোলে এবং দেখতে পায় সে হচ্ছে সেই ডিটেকটিভ যে মুভির প্রথমে এসেছিল এবং নেকের খুনির তদন্ত করছিল এবং তারা কেউ তাকে সাহায্য করেনি। এখন সেই ডিটেকটিভ বলে, হ্যাঁ, তোমাদেরও এমনটাই হওয়া উচিত। তোমরা যেহেতু একজন মৃতপ্রায় ব্যক্তিকে বাঁচাতে সাহায্য করনি, এমনকি তাকে মেরে ফেলার পরেও তার হত্যাকারীদেরকে ধরতে সাহায্য করনি, তোমাদের অধিকার নেই বেঁচে থাকার। আর তখন বেকি তাকে বলে, তুমি কি ভালো কাজ করেছো? এখানে যেরকম খারাপ মানুষ থাকে তার পাশাপাশি অনেক ভালো মানুষও রয়েছে। যেমন তুমি যেই মহিলাকে গুলি করে মারলে তার একটি ছেলেও ছিল, তুমি তো তাকেও মেরে ফেলেছ। এমনকি 2 জন শিশু বাচ্চা ছিল, তাদেরকেও তুমি ছাড়োনি। তাহলে তুমিই বা কোথায় মানবতা দেখালে? এবার ভেকি তাকে গুলি করতে যাচ্ছিল, তবে তখনই কেটিস তাকে বলে, ভেকি, ভুলেও ওকে গুলি করো না, কারণ ও হাজার হলেও একজন পুলিশ ডিটেকটিভ। ওকে যদি মারা হয় তাহলে হত্যা করার অপরাধে তোমার ফাঁসি হবে, তার থেকে বরং আমরা ওকে ধরিয়ে দেই। তবে এসব কথা বলার মাঝেই সেই ডিটেকটিভ সেই নেইল গানটি নিয়ে নেয় এবং প্রথমে সেই বৃদ্ধ ব্যক্তির উপরে আক্রমণ করে। বৃদ্ধ ব্যক্তি ঘায়েল হয়ে গেলে সে নেইল গান ফেলে দিয়ে ভিকির উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তার কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। অন্যদিকে কেটিস যে আহত ছিল সে এখন আহত অবস্থাতেই সেই ডিটেকটিভের উপরে আক্রমণ করে এবং সবাই মিলে সেই ডিটেকটিভকে আটকানোর চেষ্টা করে। তবে এরা 3 জনই ছিল আহত, তাই সহজেই ডিটেকটিভ নিজেকে মুক্ত করে ফেলে এবং সেই বন্দুকটি তুলে নেয়। আর এখন সেই ডিটেকটিভ কেটিস এবং সেই বৃদ্ধের দিকে মনোনিবেশ করে। অন্যদিকে এই সুযোগে ভেকি সেই নেইল গানটি আবারও তুলে নেয়। ডিটেকটিভ কেটিসকে গুলি করতে যাচ্ছিল, ঠিক তার আগেই ভেকি নেইল গান তুলে নেয় এবং সেটি দিয়ে ডিটেকটিভের মাথায় আঘাত করে। এর ফলে একটি বড় পেরেক সেই ডিটেকটিভের মাথায় ঢুকে যায় এবং সঙ্গে সঙ্গে সে মারা যায়। আর এখানে 3 জন আহত হলেও এমন গুরুতর আহত ছিল না যে মারা যাবে, তাই এই 3 জন বেঁচে যায় এবং সেখান থেকে বের হয়ে আসে। আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।